পক্ষপাতদুষ্ট হয়ে কাজটা করছেন, ইসির কথা আপনারা বলছেন। ঠিক একই অভিযোগ এখন এসেছে আপনার বিএনপির পক্ষ থেকে। সরকারকে নিয়ে বলা হচ্ছে, স্থানীয় সরকারের উপদেষ্টাকে পদত্যাগের কথাই বলা হয়েছে। তো আপনারা এই অভিযোগটাকে কিভাবে দেখেন? এই যে অভিযোগগুলি যে স্থানীয় সরকার উপদেষ্টাকে নিয়ে যেটা বলা হচ্ছে বা ছাত্র উপদেষ্টাদের নিয়ে বলা হচ্ছে, সেটা বিএনপি হয়তো এখন খুব কি বলে এটাকে, এখন খুব বোল্ডলি বলছে, কিন্তু এই কথাটা কিন্তু তারা অনেক আগের থেকে বলছে। ছাত্র উপদেষ্টাদের আন্ডারে তারা ইলেকশনে যাবেন না, কিংবা ছাত্র উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে হবে, এই ধরনের কথাগুলি কিন্তু তারা অনেক আগের থেকে বলছেন। এই ইশরাক সাহেবের যে বিতর্ক, এই বিতর্ক তৈরি হওয়ারও বেশ আগের থেকে, আমরা অন্তত ডিসেম্বর জানুয়ারির থেকেই এই ধরনের কথাবার্তা মির্জা ফখরুল সাহেব সহ আরো অনেক নেতার মুখ থেকে আমরা শুনছি। উত্তর দেবেন যে আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না, এই বিষয়ে আপনারা একটু ব্যাখ্যা করবেন যে কেন আপনারা এভাবে বলছেন? আদালতের মাধ্যমে জিনিসটা রায় হয়ে যদি এটা হয়, তাহলে কিন্তু অন্যান্য যারা যে ইলেকশনটা হয়েছে, ইভেন 24-এর ইলেকশনে প্রত্যেকটা আসনে যারা, তাহলে তো ইলেকশন, জাতীয় ইলেকশনেরই দরকার নেই। মানে 24-এর ইলেকশনে যারা বিভিন্ন বিরোধী দল থেকে ইলেকশনে অংশগ্রহণ করেছে, কিন্তু উত্তর পেলাম না তুহিন খান। না, বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দেওয়া এটা আসলে মানে এইভাবে বলা না আমার মনে হয়, কারণ বিএনপির কাছে আসল কথা কি এইটাই কি না? না, আসল কথা এটা না। বিএনপি বা যার মানে যেই হোক, যে ন্যায্যভাবে নগর ভবনে যাবে, সে ন্যায্যতার ভিত্তিতেই যেতে হবে। সেটা বিএনপি হোক, এনসিপি হোক, জামাত হোক, যেই হোক, ন্যায্যতার ভিত্তিতে কেউ যদি নগর ভবনে যায়, আমাদের তো এখানে আসলে বিএনপি বলে তাকে ঠেকাইতে হবে এই ধরনের কোনো এজেন্ডা আসলে থাকা উচিত না, বা আমাদের নাইও। ফলে এখানে আসলে বিএনপি বিধায়ী বিরোধিতা, ওটা কিন্তু তা না। কারণ আমরা তো চরমনাই পীর সাহেবের যেই আন্দোলন, সেখানেও কিন্তু আমরা বিরোধিতা করেছি। কারণ আন্দোলন করে আদালত ঘেরাও করে কেউ মেয়র হবে, এটা তো আসলে মানে এটা তো ডিউ প্রসেস না। মানে নগর ভবন বিএনপির কাছে যেতে পারবে না, কিন্তু নগর ভবন নাগরিক পার্টি বা নাগরিক কমিটি তাদের কাছে যেতে পারবে, ব্যাপারটা এরকম কি না? দেখেন, খুব পরিষ্কার ব্যাপারটা। এই যে চিটাগাং মেয়রের কথা বললেন নাসির ভাই, উনি কি এনসিপির লোক? তো এনসিপির লোক না। তো এখানে সৈকত আরিফ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেহেতু আপনাদের ক্যান্ডিডেট বেশিরভাগই ঢাকা সিটি থেকে ইলেকশন করতে চায়, সেজন্য ঢাকা সিটির দুটো সিটি কর্পোরেশন আপনাদের কন্ট্রোলে রাখার একটা আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে আছে, সেটাই উনি বলেছেন। না, দেখেন, এটা স্পেকুলেশন। না, এটা একটা স্পেকুলেশন। কারণ এটা একটা স্পেকুলেশন, কারণ প্রথমত হচ্ছে যে বেশিরভাগ ঢাকা থেকে করবেন কিনা ইলেকশন, সেটা একটা ব্যাপার। মানে বেশিরভাগ ঢাকা থেকে ইলেকশন করবেন, এই তথ্যটা মানে কোত্থেকে পেয়েছেন সৈকত আরিফ ভাই, এটা আমার জানার বিষয় আর কি। আর সেকেন্ড হলো যে এজাজ সাহেবের যে ব্যাপার, ওনার ব্যাপারে যে আলোচনা চলছে, ওনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, প্রথমত কথা হলো যে খুব পরিষ্কার, কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি তারা যদি দুর্নীতি করে, দুর্নীতির সাথে জড়িত থাকে, তদন্ত হোক। এ ব্যাপারে কোনো দুর্নীতির নিয়োগ প্রক্রিয়া যেটা উনি বললেন যে সাধারণত যারা সচিব যারা থাকে, না সেটা কিন্তু প্রশাসক হয়ে থাকে। না, সেটা ঠিক আছে, কিন্তু প্রশাসক কিন্তু নিয়োগ দেওয়ার ব্যাপারে গভর্নমেন্ট কিন্তু বলেছে যে তারা বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দিবে। যেই পদগুলি আছে, যেমন কাউন্সিলরদের যেই পদগুলি বিভিন্ন জায়গায় ফাঁকা আছে, সেখানে প্রশাসক নিয়োগ দেওয়ার কথা কিন্তু গভর্নমেন্ট বলেছে, এবং গভর্নমেন্ট সেটা ডিউ প্রসেসেই করছে। এটা এমন না যে গভর্নমেন্ট কোনো রুলস ভায়োলেট করে করছে, তারা কিন্তু এটা সাংবিধানিক আওতার মধ্যেই করছে প্রশাসক নিয়োগের যে কাজটা। এটা হলো প্রথম ব্যাপার। সেকেন্ড ব্যাপার হলো যে এজাজ সাহেবের ব্যাপারে যদি কোনো দুর্নীতির অভিযোগ আসে, তাহলে সেটা মানে সেটা করা হোক, তাকে দুর্নীতির অভিযোগ থাকলে সেটা তদন্ত করা হোক। কিন্তু এই যে ধরেন দুর্নীতির অভিযোগের পাশাপাশি উনি নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের নেতা কিনা বা কর্মী কিনা, এই যে আলোচনাগুলি আসছে, আমি মনে করি এগুলি স্রেফ চরিত্র হননের উদ্দেশ্যে এই ধরনের আলোচনাগুলি করা হচ্ছে। কারণ উনি নিষিদ্ধ ঘোষিত কোন সংগঠনের কর্মী, এটা কি এটা মানে এটা তাহলে বলুক, তাহলে ওই সংগঠন যেহেতু নিষিদ্ধ, তাহলে রিড করা হোক যে একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী কেন প্রশাসক হলেন ঢাকার উত্তরের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায়। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে যে বক্তব্য দিয়েছেন, তিনি প্রথমে বলেছেন রক্তের ম্যান্ডেটের বসে আপনারা বিএনপিকে নগর ভবন ছেড়ে দিতে পারেন না, ইসিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, এবং এই সরকারকেও বলেছেন। আমরা খুবই বিস্মিত হয়েছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী, শুধু ছাত্রদলের কথাই বলছি, বিএনপির কথা নয়, পরেই বললাম, যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 100-এরও অধিক নেতাকর্মী এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন। আমরা কার রক্তের কথা বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আর কার রক্তকে বাদ দিয়ে বলেছেন, এটা আর স্পেসিফিক করা উচিত। আমরা বারবার যেটি বলছি, এই গণ অভ্যুত্থানের একক মালিকানা চিন্তাই করে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, ন্যাশনাল সিটিজেন পার্টি, তারা পুরো গণ অভ্যুত্থানের মালিকানা চিন্তাই করে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, এবং দল গঠন করে তারা তাদের অংশীদারকে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রয়েছেন, এবং বিশেষ করে একজন পদত্যাগ করে তিনি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। আরও বাকি 2জন ছাত্র উপদেষ্টা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রয়েছেন। শুধু এটাতেই আমরা
এটি এটি শুধু একটি অংশ। দ্বিতীয় হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নেই, বরং নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই রাজনৈতিক দলের প্রত্যেকটি নেতাকর্মীর আদেশকে তারা নির্বাহী আদেশে পরিণত করছে। আমরা একটু এক্সাম্পল দিতে চাই। নতুন যে রাজনৈতিক দলের দক্ষিণাঞ্চলের সমন্বয়ক বোধহয় সার্জিস আলম, তার বিপক্ষে তার পোস্টের নিচে আমরা মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের অফিস সহকারী নাজমুল হুদা একটি কমেন্ট করেছিলেন, শুধু একটি কমেন্ট। সেই কমেন্ট করার জন্য জনাব নাজমুল হুদাকে বহিষ্কার করা হয়েছে চাকরি থেকে, এবং শুধু বহিষ্কার করা হয়নি, তার বিরুদ্ধে অফিসিয়ালিভাবে মামলা করা হয়েছে। সে মামলা যখন হয়েছে তখন এক ব্যক্তি এটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন যে মামলা করা ঠিক হয়নি, তাকে বহিষ্কার করা ঠিক হয়নি। সেই ফেসবুক পেজে শুধুমাত্র স্যাট রিয়্যাক্ট দেওয়ার কারণে আরও 5 জন সরকারি কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। এখন আপনি বলেন যে শুধুমাত্র ন্যাশনাল সিটিজেন পার্টি, তারা তো অনেক বেশি ক্ষমতাবান, তার থেকে আরও ক্ষমতাবান তাদের 2 উপদেষ্টা, তাদের থেকে আরও ক্ষমতাবান জনাব সার্জিস, জনাব হাসনাত, এত বেশি ক্ষমতাবান তারা। এখন এত ক্ষমতাবান ব্যক্তিরা থাকতে নতুন যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে তারা তাদেরকে এখন প্রভাব খাটাচ্ছে, চোখ রাঙাচ্ছে যে কেন ইশরাককে দায়িত্ব দিতে হবে। ইশরাককে দায়িত্ব দেওয়া তো নির্বাচন কমিশনের কাজ নয়, ইশরাককে দায়িত্ব দেওয়া হয়েছে একটি আদালতের রায়ের মাধ্যমে। কেন ইশরাককে দায়িত্ব দিলে অসুবিধা কোথায়? মানে এটা তো একটা আদেশের কারণেই হচ্ছে। সুতরাং এটি খুবই দুঃখজনক। আমরা বারবার যেটি বলছি সেটি হচ্ছে, এখানে শওকত ভাই যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে, গণ অভ্যুত্থানের যারা অংশীদার ছিল, যারা সরাসরি গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যে সকল ছাত্র সংগঠন, আমাদের কারোর সাথে কোনো আলাপ আলোচনা এই অন্তর্বর্তীকালীন সরকারের হয়নি। আপনি জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কয়েকটি ছাত্র সংগঠনের তখনকার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দর বৈঠক হয়েছিল। সেটি শুধুমাত্র এই এখনকার যে রাজনৈতিক দল গঠিত হয়েছে শুধু তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে আলাপ আলোচনা হয়নি। এবং এই যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে গত কয়েক মাসে, তারা বাংলাদেশে একটি নৈরাজ্য, একটি দখলদারিত্ব, চাঁদাবাজির কাজ কারবার শুরু করেছে। আপনি দেখবেন প্রতিদিন, আপনি দেখেন নতুন রাজনৈতিক দলের কোনো না কোনো সদস্য হয় চাঁদাবাজি করছেন, দখলবাজি করছেন, তারপরে হচ্ছে কিছু না করছেন এবং বহিষ্কার হচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন। এত অল্প সময়ের মধ্যে যদি এই অবস্থা হয় তাহলে আপনি অন্য রাজনৈতিক দলের কিভাবে এত বড় সমালোচনা করেন?